সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি স্নাতকোত্তর দ্বিতীয় পর্ব অনলাইন ক্লাসে। পদার্থবিদ্যা বিভাগের পক্ষ থেকে আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে মেডিকেল ফিজিক্স অর্থাৎ 312709 এই কোর্সের আলোচনা করা হবে। ইতিপূর্বে এই কোর্স সংক্রান্ত তোমরা প্রথম 2 অধ্যায়ের উপরে দুটি অনলাইন লেকচার পেয়েছো। এটি হবে তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রোটিনের গঠন সংক্রান্ত এই কোর্সের তৃতীয় লেকচার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখে নেব যে গত অনলাইন ক্লাসে আমরা কি শিখেছিলাম। গত দিনে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম, যেখানে আমরা শিখেছিলাম যে নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিওটাইড বলতে আমরা কি বুঝি, নাইট্রোজেন সমৃদ্ধ বেস পেয়ার সমূহ কি কি। এরপরে আমরা জেনেছিলাম যে ডিএনএ ডাবল হেলিক্স কাঠামোটি কিভাবে গঠিত হয়, ডিএনএ কিভাবে প্রতিলিপিকরণের মাধ্যমে বংশানুক্রমে তার তথ্যটি আহ, আহ, বয়ে নিয়ে চলে। এরপরে আমরা জেনেছিলাম যে আরএনএ অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিডের গঠন কেমন এবং সেটি কি কার্যক্রম সম্পন্ন করে। আমরা ডিএনএ এবং আরএনএর যে মৌলিক পার্থক্যটুকু সেটুকু শিখেছিলাম এবং সবশেষে আমরা জেনেছিলাম যে ভাইরাস সংক্রান্ত কিছু প্রাথমিক আলোচনা, অর্থাৎ ভাইরাসের গঠন কেমন। এবং এখানে যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে আমাদের সবারই পরিচিত একটি ছবি, করোনা ভাইরাসের ছবি। এই সাধারণভাবে আমরা ভাইরাসের গঠন এবং কার্যপ্রণালী সম্পর্কে গত লেকচারে জেনেছিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রোটিনের গঠন সংক্রান্ত অনলাইন লেকচার শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা প্রোটিনের প্রাথমিক ধারণাটি জেনে নেব। প্রোটিন হচ্ছে এক ধরনের বায়োপলিমার। পলিমার অর্থ তোমরা জানো, পলিমার অর্থ হচ্ছে কোনো একটি মনোমার অর্থাৎ একক একটি অণু বারবার সংযুক্ত হয়ে যখন একটি বৃহদাকৃতি অণু গঠন করে তখন আমরা তাকে বলি পলিমার। এবং এটি যেহেতু জৈব অনুজাত, সে কারণে আমরা একে বলছি বায়োপলিমার। এবং এটি হচ্ছে শরীরবৃত্তীয় যে স্বাভাবিক কার্যকলাপের জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। এটির দ্বারা শারীরিক গঠন হয়ে থাকে, বিভিন্ন জীবের শারীরিক বিভিন্ন ফাংশন হয়ে থাকে এবং টিস্যু এবং অঙ্গসমূহ নিয়ন্ত্রণের জন্য আমাদের যে কোনো জীবদেহে প্রোটিন অপরিহার্য। এখন প্রোটিন যেভাবে গঠিত হয় সেটি হচ্ছে 2 বা 2 এর অধিক অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যখন যুক্ত হয় এবং একটি পেপটাইড যৌগ গঠন করে তাকে আমরা বলি পলিপেপটাইড। যখন 20 থেকে 50টি অনেক বেশি সংখ্যক অ্যামাইনো অ্যাসিড যখন এভাবে একটি পলিমার চেইন গঠন করে, একটি শিকলের মতো আকৃতি ধারণ করে, তখন আমরা তাকে বলি পলিপেপটাইড। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এই বিভিন্ন রঙে চিহ্নিত প্রতিটি অংশ হচ্ছে এক একটি অ্যামাইনো অ্যাসিড। এটি একটি অ্যামাইনো অ্যাসিড, এটি একটি অ্যামাইনো অ্যাসিড, এটি একটি অ্যামাইনো অ্যাসিড। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি অ্যামাইনো অ্যাসিডের এক প্রান্তে হচ্ছে একটি অক্সিজেন সহ একটি কার্বন রয়েছে এবং অপর প্রান্তে একটি হাইড্রোজেন সহ একটি নাইট্রোজেন পরমাণু রয়েছে। এবং এই পরপর সাজানো অবস্থায় এই শিকলে যখন এই যে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে যে বন্ধনটি গঠিত হয় একে আমরা বলি পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধনের মাধ্যমে যখন অনেক বড় একটি শিকল বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয় তখন আমরা তাকে বলি পলিপেপটাইড। এইভাবে যে চেইনটি গঠিত হয়, এভাবে যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের বড় একটি পলিমার যদি একটি ত্রিমাত্রিক গঠনের মাধ্যমে সুনির্দিষ্ট কিছু ফাংশনাল ভূমিকা পালন করে, শুধু গঠিত হলেই কিন্তু হবে না, প্রোটিনের সুনির্দিষ্ট কাজ রয়েছে, সেই কাজগুলো যখন তারা করতে পারে তখন সেই সংক্রান্ত অণুকে আমরা বলি প্রোটিন। এটি জৈব প্রক্রিয়ায় খুবই কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রোটিনের গঠনকে স্বাভাবিকভাবে যদি দেখি, একটি প্রোটিনের চিত্র হচ্ছে এমন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটি এই যে একটি মালার মতো বিশাল শিকল, এই শিকলের যে প্রতিটি অংশ হচ্ছে এক একটি অ্যামাইনো অ্যাসিড। সেটি একরকমও হতে পারে, ভিন্ন প্রকৃতিরও হতে পারে, প্রকৃতিতে অনেক রকম অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। আর এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো যে পরপর শিকলের মতো সজ্জিত হলো, এদের পরপর দুটি অ্যামাইনো অ্যাসিড অণুর মধ্যে যে বন্ধনটি তাকে আমরা বলি পেপটাইড বন্ধন। অর্থাৎ পেপটাইড বন্ধনের দ্বারা যখন অ্যামাইনো অ্যাসিডের অনেক বৃহৎ একটি শৃঙ্খল গঠিত হয়, এই পলিপেপটাইড চেইন দ্বারা আবার প্রোটিনের গঠনটি রাসায়নিকভাবে গঠিত হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের একটি রাসায়নিক গঠনটি এবার একটু ভালোভাবে দেখি। যে কোনো প্রোটিনের যে গাঠনিক মূল ভিত্তি সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তোমরা একটু আগে প্রথম স্লাইডে দেখেছো যে এখানে এক প্রান্তে রয়েছে একটি অ্যামাইনো গ্রুপ এবং আরেক প্রান্তে রয়েছে একটি কার্বক্সিলিক গ্রুপ। এই কার্বক্সিলিক গ্রুপের সাথে আবার একটি হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং এর পাশে কোনো এক পাশে একটি সাইড চেইন বা আর রয়েছে, যেটি একটি বিভিন্ন জৈব মূলক।
এবং তার সাথে একটি কার্বন পরমাণু, যেটিকে আমরা সি আলফা দ্বারা চিহ্নিত করব, তার সাথে বন্ধন আকারে থাকে। এই যে সাধারণভাবে একটি অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন হচ্ছে এমন, অর্থাৎ এই যে কেন্দ্রে একটি সি আলফা দ্বারা চিহ্নিত একটি আলফা কার্বন থাকে, তার একপাশে আমরা যেটি বলেছিলাম যে একপাশে একটি অ্যামিনোমূলক, একপাশে একটি কার্বক্সিলিক গ্রুপ এইচ সহ, এবং এই পাশে আমরা একটি হাইড্রোজেন পাই, এবং সর্বশেষ যে অংশটি কার্বনের, আমরা জানি কার্বন একটি চতুর্যোজী পরমাণু, অর্থাৎ এর যেহেতু 4টি যোজনী রয়েছে, 4টি অংশে ভিন্ন ভিন্ন 4টি মূলক, এবং এই অংশটি উন্মুক্ত, অর্থাৎ এখানে হচ্ছে বিভিন্ন রকমের আর দ্বারা আমরা সাধারণত যে কোনো একটি জৈব মূলক বুঝিয়ে থাকি, সেটি বিভিন্ন আর এর বিভিন্ন অণুর কারণে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড গঠিত হয়ে থাকে। এখন এখানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অংশটি এবং এই অংশটি, কারণ একটু আগে আমরা দেখেছি যে পেপটাইড বন্ধনটি গঠিত হবে এই দুই অংশের ভেতরে। তাহলে এই যে সি আলফা দ্বারা আমরা যে কার্বন পরমাণু, অর্থাৎ যে কেন্দ্রীয় কার্বন পরমাণুকে এখানে চিহ্নিত করি, সেটিকে কাইরাল সেন্টার বলা হয়। এটি, অর্থাৎ এই কার্বন অণুটি হচ্ছে 4টি ভিন্ন গ্রুপ, এখানে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আর আলাদা, এখানে অ্যামিনোমূলক, এখানে হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, এবং এখানে হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ এটি হচ্ছে 4টি ভিন্ন পরমাণুর সাথে যুক্ত, অর্থাৎ জ্যামিতিকভাবে এটি আসলে এর উপরে এর একটি ভিন্ন কাঠামো গঠন করা সম্ভব, যেটি এর দর্পণ প্রতিবিম্বের ন্যায়। এটি শুধুমাত্র একটি ক্ষেত্রে ঘটে না, তোমরা দেখতে পাচ্ছ আর এর বদলে যদি এখানে আরেকটি এইচ সংযুক্ত থাকে, অর্থাৎ আরেকটি হাইড্রোজেন মূলক এখানে সংযুক্ত করা হয়, সেক্ষেত্রে আমরা যেই অ্যামাইনো অ্যাসিডটি পাই, সেটি হচ্ছে একমাত্র ব্যতিক্রমধর্মী অ্যামাইনো অ্যাসিড যেটির কোনো দর্পণ প্রতিবিম্ব নেই। এছাড়া বাকি যে কোনো অ্যামাইনো অ্যাসিডের একটি করে দর্পণ প্রতিবিম্ব রয়েছে, এবং তোমরা রসায়নের জ্ঞান থেকে এটিও জানো যে এমন কার্বন পরমাণু যাদের হচ্ছে দুইটি সম্ভাব্য সমানুসম্ভব, তারা সাধারণত অপটিক্যাল, অর্থাৎ আলোকীয় কার্যক্রম প্রদর্শন করে থাকে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড আসলে একটি আলোক সক্রিয় অণু। আমরা এখানে যদি একটু আলোক সক্রিয়তার ঘটনাটি দেখে নিই, এই যে এখানে যেরকম আমরা দুইটি অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছি, মাঝখানে একটি আয়না রাখা, দেখো এখানে যে অ্যামাইনো অ্যাসিডটি রয়েছে অর্থাৎ অচিহ্নিত, একে দর্পণে প্রতিবিম্বিত করলে আমরা এর ঠিক বিপরীত অংশটি পাবো। এখানে যদিও দ্বিমাত্রিক চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে, এই গঠনটি কিন্তু আসলে ত্রিমাত্রিক, এবং ত্রিমাত্রিক কাঠামোয় অর্থাৎ ত্রিমাত্রিক স্থানে একে এবং একে পরস্পরের উপরে হুবহু না উল্টিয়ে বসানো সম্ভব নয়। এই ধরনের যে সমাণু, তাদেরকে আমরা বলি হচ্ছে আলোক সমানুক্তা, এবং এই যে গঠনটি অর্থাৎ অচিহ্নিত যে গঠনটি, একে আমরা বলি হচ্ছে এল অ্যামাইনো অ্যাসিড, বা একে এল হচ্ছে লেভোর সংক্ষেপ, এবং এটিকে আমরা বলি হচ্ছে ডি অ্যামাইনো অ্যাসিড বা ডেক্সট্রো অ্যামাইনো অ্যাসিড, যেটি হচ্ছে ডেক্সট্রোর প্রথম অক্ষর হচ্ছে ডি, সেটি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তোমরা দ্বিতীয় বর্ষের পোলারিমিটার সংক্রান্ত কিছু ব্যবহারিক কার্যকলাপ করেছো, তোমরা সাধারণত সেখানে গ্লুকোজ ব্যবহার করতে বা চিনির অণু ব্যবহার করতে, এবং তোমরা জেনে এসছো যে চিনির অণু হচ্ছে একটি আলোক সক্রিয় অণু। সেটি যেটি করত, আলোক সক্রিয়তার অর্থ সেটি হচ্ছে পোলারাইত কোনো একটি আলোক রশ্মিকে বা পোলারায়ন তলকে এরা কোনো একটি নির্দিষ্ট কোণে ঘুরিয়ে দিতে সক্ষম হতো। অ্যামাইনো অ্যাসিডেরও ঠিক এই একই বৈশিষ্ট্য রয়েছে, খালি তফাৎ হচ্ছে এই দুই রকম অ্যামাইনো অ্যাসিড আলোকে হচ্ছে দুটি ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়। একটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে থাকে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরিয়ে থাকে, তার দর্পণ প্রতিবিম্বটি আলোকে হচ্ছে তার ঠিক, অর্থাৎ পোলারাইত আলোকে তার ঠিক বিপরীত দিকে ঘুরিয়ে দিয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা হচ্ছে পেপটাইড বন্ধন সম্পর্কে জানবো, যেটি হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রোটিন হচ্ছে, আমরা ইতিমধ্যে জেনে এসেছি, প্রোটিন হচ্ছে একটি পলিমার যা অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পর একটির পর একটি শিকলাকৃতিতে যুক্ত হয়ে পলিপেপটাইড শিকলটি গঠন করে। এখন এই যে এর মধ্যে যে আলফা অ্যামাইনো অংশ এবং আলফা কার্বক্সিল গ্রুপের মধ্যে যে হাইড্রোলাইসিসের মাধ্যমে যে বন্ধনটি সৃষ্টি হয়, সেটি হচ্ছে পেপটাইড বন্ধন। এতে কার্বন এবং নাইট্রোজেন যুক্ত হয়। এখন হাইড্রোলাইসিস অর্থাৎ এখান থেকে আসলে পানির অণুটি বের হয়ে যায়। এখানে আমরা যদি দেখতে পাই, এটি হচ্ছে একটু আগে আমরা দেখে এসেছিলাম, এটি দ্বিমাত্রিক চিত্র। এটি হচ্ছে একটি অ্যামাইনো অ্যাসিডের, অর্থাৎ এটি হচ্ছে পলিপেপটাইডের যে মনোমার সেটি, এটি হচ্ছে আমাদের আর, এটি হচ্ছে আমাদের এইচ, এই যে এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় কার্বন অর্থাৎ কাইরাল কার্বন, এর এই পাশে হচ্ছে এই যে এটি হচ্ছে আমাদের কার্বক্সিলিক মূলক, এবং এখানে হচ্ছে আমাদের একটি অ্যামিন মূলক। এখন তাহলে এটি হচ্ছে একটি অ্যামাইনো গ্রুপ এবং এটি হচ্ছে একটি কার্বক্সিল গ্রুপ। এখন তোমরা যদি একটু খেয়াল করে দেখো,
যে এই অ্যামাইনো মূলকের এই প্রান্তে আছে হচ্ছে একটি হাইড্রোজেন, এখানে আছে একটি হাইড্রোজেন, এবং এই প্রান্তে আবার এই যে এটি যেহেতু একটি অক্সিজেন দ্বিবন্ধন দ্বারা গঠিত, এখানে আরেকটি অক্সিজেন রয়েছে যার এক প্রান্তে পানি সহ, এটি হচ্ছে একটি হাইড্রোক্সিল মূলক। এখন এই যে এই অংশটুকুকে যদি একটু আলাদা করে মনোযোগ দিয়ে দেখো, এই যে এখানে একটি এইচ, এখানে একটি এইচ এবং এখানে একটি ও অর্থাৎ অক্সিজেন, অর্থাৎ এই অংশটুকুকে যেটুকু এখানে চিহ্নিত করা হয়েছে, এদেরকে যদি আলাদা করে ফেলা হয় অর্থাৎ হাইড্রোলাইসিস করা হয়, এই অণু থেকে তখন এক অণু পানি বের হয়ে যাবে। এখন এক অণু পানি বের হয়ে যাওয়ার অর্থ এখানে এই কার্বনের সাথে এই কার্বনের একটি যোজনী ফাঁকা হয়ে যাওয়া, আর এখানে এই হাইড্রোজেনটি চলে যাওয়ার অর্থ এই নাইট্রোজেনের একটি যোজনী ফাঁকা হয়ে যাওয়া। এখন এখানে এই হাইড্রোলাইসিসটি তো একটি মাত্র মনোমার দ্বারা অর্থাৎ একটি মাত্র অ্যামাইনো অ্যাসিডে ঘটে না, ঘটে হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতিতে। অর্থাৎ প্রত্যেকটির যদি এপাশ থেকে একটি করে OH মূলক অর্থাৎ হাইড্রোক্সিল মূলক এবং এপাশ থেকে একটি করে হাইড্রোজেন বের হয়ে গিয়ে পানি গঠন করে, অর্থাৎ এখানে এমন আরেকটি যেটি অণু থাকবে, এই যে এই অংশটি চলে গেলে এর চেহারা হয় এরকম। অর্থাৎ এখানে যদি ঠিক হুবহু এরকম আরেকটি অণু থাকতো, সেক্ষেত্রে তার এই নাইট্রোজেনের যে প্রান্তটি সেটি থাকতো এই কার্বন প্রান্তের পাশে, তখন এই কার্বন এবং নাইট্রোজেনের যেহেতু উভয়ের একটি করে যোজনী ফাঁকা, তারা একটি একক বন্ধন গঠন করত। এই বন্ধনটিকে, এই CN বন্ধনটিকে তখন আমরা বলতাম হচ্ছে পেপটাইড বন্ধন। অর্থাৎ যখন দুই বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড যখন একত্রিত হয় পেপটাইড বন্ধনটি গঠন করে, তখন হচ্ছে পানি অপসারিত হয়। অর্থাৎ পানি অপসারিত হওয়ার পরে অ্যামাইনো অ্যাসিডের যে অংশটি বাকি থাকে, অর্থাৎ এই যে এখন আমরা স্ক্রিনে যে অংশটি দেখতে পাচ্ছি, এই আকৃতির অংশকে আমরা বলি হচ্ছে ওই অ্যামাইনো অ্যাসিডের রেসিডিউ বা অবশেষ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেপটাইড বন্ধনের যে গঠন সেটিকে আরেকটু পরিষ্কার করে দেখে নেব। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে পরপর দুইটি অ্যামাইনো অ্যাসিডকে দেখানো হয়েছে। এই যে এখানে একটি অ্যামাইনো অ্যাসিড অণু এবং এখানে একটি অ্যামাইনো অ্যাসিড অণু। এখানে বলে রাখা ভালো যে অ্যামাইনো অ্যাসিডের যেহেতু দুটি প্রান্ত রয়েছে, এক প্রান্তে হচ্ছে নাইট্রোজেন অর্থাৎ অ্যামিনো মূলক এবং আরেক প্রান্তে হচ্ছে কার্বন সম্বলিত একটি কার্বক্সিলিক মূলক। এই প্রান্তকে অর্থাৎ কার্বন বা কার্বক্সিলিক মূলক সংক্রান্ত যে প্রান্ত তাকে আমরা বলি হচ্ছে সি প্রান্ত বা সি টার্মিনাস, এবং অ্যামিন মূলক সংশ্লিষ্ট যে প্রান্ত সেই প্রান্তকে আমরা বলি এন প্রান্ত বা এন টার্মিনাস। তাহলে এখানে যদি এমনভাবে পাশাপাশি দুটি অণু অবস্থান করে যার একটির এন টার্মিনাস এবং একটির সি টার্মিনাস পাশাপাশি অবস্থিত, এখন এখানে দেখো এই যে এখানে হচ্ছে একটি অক্সিজেন, এখানে একটি হাইড্রোজেন এবং এটির এন টার্মিনাস আছে হচ্ছে একটি হাইড্রোজেন, অর্থাৎ এই যে এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে একটি অক্সিজেন এবং দুটি হাইড্রোজেন, অর্থাৎ ঠিক পানির অণু গঠন করতে যা লাগে ঠিক তাই। এখন এই পানিটুকু আমরা যদি এখান থেকে অপসারিত করে ফেলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই পানিটুকু অপসারিত করে ফেলার অর্থ এখানে এই কার্বনের একটি যোজনী ফাঁকা হবে এবং এই নাইট্রোজেনের একটি যোজনী ফাঁকা হবে, যারা একটি একক বন্ধন অর্থাৎ পেপটাইড বন্ধন গঠন করতে পারবে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে একটি পেপটাইড বন্ধন গঠিত হলো, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এইভাবে এখন এই অণুটি যদি এই সি টার্মিনাসের পাশে এখানে যদি আরেকটি এন টার্মিনাস এসে অবস্থান করে, সেখানেও একইভাবে এক অণু পানি অপসারিত হতে পারবে এবং সেখানে আরেকটি পেপটাইড বন্ধন গঠিত হতে পারবে। একইভাবে এই এন টার্মিনাসের পাশে এখানে যদি আরেকটি সি টার্মিনাস এসে অবস্থিত হয়, একইভাবে এই সি থেকে একটি OH এবং এই এন প্রান্ত থেকে একটি H বের হয়ে যাবে এবং এখানে আরেকটি পেপটাইড বন্ধন গঠিত হবে। এভাবে একের পর এক পেপটাইড বন্ধনের মাধ্যমে একটি বৃহদাকৃতি শিকল গড়ে উঠতে পারে, যেটিকে আমরা বলবো হচ্ছে পলিপেপটাইড শিকল বা পলিপেপটাইড চেইন। তাহলে আমরা প্রথমে এখন কয়েকটি অ্যামাইনো অ্যাসিডের একটু প্রচলিত অ্যামাইনো অ্যাসিডের কিছু সংকেত দেখে নিই। এই যে C4H7NO4, যার আণবিক ভর হচ্ছে 133, এটিকে আমরা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড নামে চিনি এবং এর আণবিক গঠনটি হচ্ছে এরকম। আমরা যেটি বলেছিলাম যে এক প্রান্তে হচ্ছে অ্যামিন মূলক, এক প্রান্তে হচ্ছে কার্বক্সিলিক মূলক, এক প্রান্তে একটি হাইড্রোজেন এবং অপর প্রান্তে হচ্ছে একটি আর মূলক। এই ক্ষেত্রে অর্থাৎ অ্যাসপার্টিক অ্যাসিডের ক্ষেত্রে এই মূলকটি হচ্ছে CH2CH2H। এরপরে আমরা যদি আরেকটি দেখি, এই যে C3H7NO3, এটি হচ্ছে সেরিন নামে পরিচিত। এটির ক্ষেত্রে দেখো এই যে উপরের অংশ কিন্তু একই রকম, শুধুমাত্র আমাদের আর এর মধ্যে পরিবর্তন রয়েছে, অর্থাৎ এখানে CH2CO2H ছিল, এখানে হচ্ছে CH2OH। এটি আসলে
ইথাইল অ্যালকোহলের অংশ। এরপরে একইভাবে এই যে এখানে যদি আমাদের আর মূলকের বদলে যদি কেবলমাত্র একটি এইচ অবস্থান করে, তখন যেটি গঠিত হয় সেটি হচ্ছে C2H5NO2। এর আণবিক ভর হচ্ছে 75। একে আমরা চিনি হচ্ছে গ্লাইসিন নামে এবং একে সংক্ষেপে GLY দ্বারা চিহ্নিত করা হয়। গ্লাইসিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডদের মধ্যে একটি বিরল অ্যামাইনো অ্যাসিড, কারণ এখানে একটু আগে আমরা বলেছিলাম যে এখানে যদি দুই ক্ষেত্রেই একটি এইচ সংযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু এরার যে আলোক সমানতা সেই ধর্মটি বজায় থাকে না, কারণ এর বিপরীত যে দর্পণ প্রতিবিম্ব তারপরে পুরোপুরি স্থাপিত করা যায়। সেখানে গ্লাইসিন হচ্ছে একটি বিরল অ্যামাইনো অ্যাসিড যেটি আলোক সক্রিয় নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে এখানে আমরা আরেকটি দেখতে পাচ্ছি C6H13NO2। এটির আণবিক ভর হচ্ছে 131। একে আমরা হচ্ছে লিউসিন নামে চিনি বা সংক্ষেপে LU দ্বারা বা এল দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পুরোপুরি একটি জৈবমূলক CH2CH3CH3 একটি শিকল দ্বারা এখানে যুক্ত হয়েছে। তাহলে এভাবে আমরা এটি টের পেলাম যে এই অংশটিতেই শুধুমাত্র পরিবর্তন ঘটে থাকে, অর্থাৎ এই অংশটির কারণেই একটি অ্যামাইনো অ্যাসিড থেকে আরেকটি অ্যামাইনো অ্যাসিডকে ভিন্ন করা যায় বা আলাদা করা যায়। এবং তার বাকি যে অংশ প্রতিটির ক্ষেত্রেই কিন্তু এখানে একটি অ্যামিনো মূলক এবং এখানে একটি কার্বক্সিলিক মূলক, এটি কিন্তু এদের সাধারণ গঠন, এবং এই অংশে একটি হাইড্রোজেন। অর্থাৎ এই যে এর সাথে যখন এই এখান থেকে একটি অক্সিজেন, একটি হাইড্রোজেন এবং এখান থেকে একটি হাইড্রোজেন যদি আমরা সরিয়ে ফেলি, তাহলে এই কার্বনের সাথে এই নাইট্রোজেনের একটি পেপটাইড বন্ধন গঠিত হতে পারে। আবার এখান থেকে একটি অক্সিজেন, একটি হাইড্রোজেন এবং এখান থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে এই কার্বনের সাথে এই নাইট্রোজেনের আরেকটি পেপটাইড বন্ধন গঠিত হতে পারে। এভাবে আমরা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পানিটি অপসারণ করে, অর্থাৎ হাইড্রোলাইসিসের মাধ্যমে একটি বিশাল পলিপেপটাইড শিকল বা পলিপেপটাইড চেইন গড়ে তুলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এবার একটু প্রোটিনের গাঠনিক প্রকারভেদটি দেখে নিই। প্রোটিনের হচ্ছে প্রোটিন কমপ্লেক্সে যে গাঠনিক এবং ফাংশনাল বৈশিষ্ট্য অনুসারে এদেরকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটিকে বলা হয় হচ্ছে প্রাইমারি গঠন বা একে বলা হচ্ছে 1 ডিগ্রি প্রোটিন। দ্বিতীয় প্রকারটির নাম হচ্ছে সেকেন্ডারি গঠন বা একে সংক্ষেপে বলা হচ্ছে 2 ডিগ্রি প্রোটিন। এরপরেরটি হচ্ছে টারশিয়ারি গঠন বা একে বলা হচ্ছে 3 ডিগ্রি প্রোটিন। এবং সবশেষে যেটি আছে সেটি হচ্ছে কোয়াটারনারি গঠন বা একে বলা হচ্ছে 4 ডিগ্রি প্রোটিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি অথবা 1, 2, 3 এবং 4 ডিগ্রি প্রোটিন বলতে কি বুঝি সেটি একটু সংজ্ঞাটি দেখে নেব এবং সেই সঙ্গে আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে তাদের গঠনটি কেমন। প্রথম প্রকারভেদ যেটি প্রোটিনের, সেটি হচ্ছে প্রোটিনের প্রাইমারি গঠন, অর্থাৎ 1 ডিগ্রি প্রোটিন। 1 ডিগ্রি প্রোটিন হচ্ছে মূলত একটি পলিপেপটাইড, একটি একক চেইন বা একক শিকল যেটি হচ্ছে লম্বা, ধারাবাহিক এবং শাখাবিহীন একটি পেপটাইড চেইন। এখানে এই অনুক্রমের মাধ্যমে যেটি সৃষ্টি হয়, অর্থাৎ শুধুমাত্র পেপটাইড বন্ধনের মাধ্যমে যখন একটি লম্বা পেপটাইড শিকল সৃষ্টি হয়, তখন সেটিকে আমরা বলি হচ্ছে প্রোটিনের প্রাইমারি গঠন বা 1 ডিগ্রি প্রোটিন। যেমন ইনসুলিনের নাম তোমরা অনেকেই জেনে থাকো, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, তাদের অনেকেরই হচ্ছে ডায়াবেটিক রোগ হয়ে থাকে। যারা ডায়াবেটিক রোগে আক্রান্ত তাদের কাছে ইনসুলিন খুবই পরিচিত একটি নাম। এখন এই ইনসুলিন কিন্তু আসলে এক ধরনের প্রোটিন, যেখানে 51টি অ্যামাইনো অ্যাসিডের দুটি লম্বা চেইন যুক্ত আছে, যার একটিতে হচ্ছে 31টি অ্যামাইনো অ্যাসিড আছে, আরেকটি চেইনে আছে হচ্ছে 20টি অ্যামাইনো অ্যাসিড, মোট হচ্ছে 51টি অ্যামাইনো অ্যাসিড। সাধারণভাবে একটি 1 ডিগ্রি প্রোটিনের চেহারা হচ্ছে এমন, অর্থাৎ এই যে এখানে আমরা বলেছিলাম যে আমরা কয়েকটি দেখেছিলাম, এটি হচ্ছে অ্যালানিন, এটি হচ্ছে লিউসিন, এটি হচ্ছে গ্লাইসিন, এটি হচ্ছে লাইসিন, এটি হচ্ছে অ্যাসপারটিক অ্যাসিড। এমন বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড পরপর এখানে প্রত্যেকের মধ্যে একটি করে হচ্ছে এই যে এখানে একটি পেপটাইড বন্ধন, এখানে একটি পেপটাইড বন্ধন, এখানে একটি পেপটাইড বন্ধন, এভাবে একটি লম্বা শিকল গড়ে উঠেছে। এবং এর এক প্রান্ত হচ্ছে সি প্রান্ত বা সি টার্মিনাস এবং আরেক প্রান্তটি হচ্ছে এন প্রান্ত বা এন টার্মিনাস। এরকম লম্বা যে শিকলটি, সেটিকে আমরা বলি হচ্ছে প্রোটিনের প্রাইমারি গঠন বা 1 ডিগ্রি প্রোটিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে প্রোটিনের প্রাইমারি গঠন সম্পর্কে জানলাম। এবারে আমরা হচ্ছে প্রোটিনের সেকেন্ডারি গঠন বা 2 ডিগ্রি প্রোটিন সম্পর্কে জানব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রোটিনের সেকেন্ডারি গঠন হচ্ছে একটি ত্রিমাত্রিক গঠন,
যার দুটি রূপ আছে মূলত খুব পরিচিত, একটি হচ্ছে আলফা হেলিক্স আর একটিকে বলা হচ্ছে বিটা শিট। আলফা হেলিক্স আমরা এর আগে দেখে এসেছি, যেমন ডিএনএ কিংবা আরএনএ তে যেই হেলিকাল কাঠামোটি রয়েছে, যেই সিঁড়ির মতো ঘুরিয়ে উঠে যায় যেই কাঠামোটি রয়েছে, অর্থাৎ একটি ঘোরানো সর্পিল কাঠামো, তাকে বলা হচ্ছে হেলিক্স বা আলফা হেলিক্স। এবং আরেক ধরনের গঠন রয়েছে যেটি নাম হচ্ছে বিটা শিট। এখন এই গঠনগুলো প্রথমে এক্স রে অপবর্তন পরীক্ষার মাধ্যমে এর যে গাঠনিক প্যারামিটার, যেমন বন্ধনের দৈর্ঘ্য কত, বন্ধনের মধ্যবর্তী কোণগুলো কত, সেগুলো হচ্ছে বিজ্ঞানী লিনাক্স পলিং প্রথম দেখেছিলেন এবং উল্লেখ করেছিলেন। এবং এখানে যদি আমরা একটি ছবির মাধ্যমে দেখি, এই যে এটি হচ্ছে আলফা হেলিক্স। এখানে এই হেলিক্সটি আসলে একটি 1 ডিগ্রি প্রোটিন, অর্থাৎ একটি 1 ডিগ্রি প্রোটিন যখন বিভিন্নভাবে বিভিন্ন আকৃতিতে পরস্পর যুক্ত হয়ে তাদের মাধ্যমে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে একটি অন্য ত্রিমাত্রিক গঠনের রূপ নেয়, তখন আমরা তাকে বলি হচ্ছে প্রোটিনের সেকেন্ডারি গঠন বা 2 ডিগ্রি প্রোটিন। এখানে যেরকম এই যে আলফা হেলিক্সের মূল যে কাঠামোটি, অর্থাৎ মূল যে ব্যাকবোনটি, সেটি কিন্তু একটি সাধারণ একটি একমাত্রিক চেইন, অর্থাৎ একমাত্রিক পলিপেপটাইড থেকে বা একমাত্রিক প্রোটনেরই একটি বিশেষ ত্রিমাত্রিক রূপ হচ্ছে আলফা হেলিক্স। আবার এর আরেকটি বিশেষ রূপ হচ্ছে বিটা শিট। এখানে আমরা যেটি দেখছি এটা হচ্ছে এন্টি প্যারালাল বিটা শিট, কারণ এক অংশ এদিকে আরেক অংশ এদিকে। আবার প্যারালাল বিটা শিটও গঠিত হয়ে থাকে, এখানে হচ্ছে সবগুলো অংশ একই দিকে মুখ করে থাকে। অর্থাৎ এইভাবে যদি এদের মধ্যবর্তী, এখানে পুরো বিস্তারিত দেখানো হয়নি, এদের মধ্যে আবার হাইড্রোজেন বন্ধন বা বিভিন্ন বন্ধনের মাধ্যমে এই শিট আকৃতিটি, অর্থাৎ একটি একতলীয় যে বা ভাঁজযুক্ত যে কাঠামো, সেটি তৈরি হয়। একইভাবে আলফা হেলিক্সেরও কিন্তু এই যে এই অংশের সাথে এই অংশের, এই অংশের সাথে এই অংশের একটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এরা এই হেলিকাল যে কাঠামো, অর্থাৎ হেলিক্স আকৃতি, ঘূর্ণায়মান যে আকৃতি, সেই আকৃতিটা এরা ধরে রাখে। এখন দুই ক্ষেত্রেই আমাদের মনে রাখতে হবে এই যে মূল যে চেইনটি, সেই চেইনটি কিন্তু আসলে একটি একমাত্রিক, অর্থাৎ 1 ডিগ্রি প্রোটিন দ্বারা গঠিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে প্রোটিনের সেকেন্ডারি গঠন বা 2 ডিগ্রি প্রোটিন সম্পর্কে জানলাম। এবারে আমরা হচ্ছে একটু রামাচন্দ্রন কোণ সম্পর্কে জানব। এখানে এই যে পেপটাইড বন্ধন, অর্থাৎ এই যে সি এবং এন এর মধ্যে যে বন্ধনটি, এটি আসলে 30 থেকে 40% দ্বিবন্ধনের বৈশিষ্ট্য ধারণ করে। ফলে কার্বন এবং নাইট্রোজেনের যে ঘূর্ণন, আমরা এটি জানি যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেহেতু স্থানের ভেতরে ত্রিমাত্রিকভাবে পাশাপাশি জুড়ে থাকে, দ্বিবন্ধনযুক্ত এবং ত্রিবন্ধনযুক্ত অণুতে এই ডাবল এবং ট্রিপল বন্ড বরাবর কোনো ঘূর্ণন সম্ভব নয়, কারণ সেটি ঘূর্ণন ঘটতে গেলে বন্ধনটি বিচ্ছিন্ন হওয়ার একটি আশঙ্কা থাকে। তবে একক বন্ধন যেটি, জৈব অণুতে একক বন্ধন যেটি, একক বন্ধনকে কেন্দ্র করে সাধারণত অণুরা ঘটতে পারে। এখন এখানে এই পেপটাইড বন্ধনগুলো একটু বিশেষ ধরনের বন্ধন। এরা পুরোপুরি একক বন্ধনের ধর্ম পালন করে না, আবার পুরোপুরি দ্বিবন্ধনের ধর্ম পালন করে না, দুটির মাঝামাঝি। এখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে প্রায় 30 থেকে 40% ডাবল বন্ধনের মতো আচরণ করে। ফলে প্রতিটি পেপটাইড বন্ধনের আসলে দুটি ঘূর্ণনক্ষম স্বাধীনতার মাত্রা থাকে। একটি হচ্ছে এই যে এই আলফা কার্বনের সাথে নাইট্রোজেনের যে বন্ধন, এবং আলফা কার্বনের সাথে এই কার্বক্সিলিক অর্থাৎ সি টার্মিনাসের সি এর যে বন্ধন। অর্থাৎ এই যে এখানে যদি একটি পেপটাইড বন্ধন থেকে থাকে, এই যে এই পাশে একটি অ্যামিনো অ্যাসিড এবং এই পাশে একটি অ্যামিনো অ্যাসিড, এখানে আসলে একটি বড় চেইনের যেহেতু অংশ, সি টার্মিনাসের পরে এদিকে আরো অংশ থাকতে পারে, বা এন টার্মিনাসের পরে এখানে আরো অংশ থাকতে পারে। এখানে হয়তো আরেকটি পেপটাইড বন্ধন গঠিত হতে পারে, এখানে আরেকটি পেপটাইড বন্ধন গঠিত হতে পারে। এখন প্রতিটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, অর্থাৎ প্রতিটি অ্যামাইনো যে মনোমার, তার মধ্যে একটি করে আলফা কার্বন রয়েছে। এই আলফা কার্বনের সাথে আবার এক প্রান্তে একটি এন প্রান্তযুক্ত, আরেক প্রান্তে একটি সি প্রান্তযুক্ত। আবার এই আলফা কার্বনটিরও একইভাবে এই প্রান্তে একটি এন প্রান্তযুক্ত, এই প্রান্তে একটি সি প্রান্তযুক্ত। এখন এটি যেহেতু পুরোপুরি ঘূর্ণনক্ষম নয়, আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে কিছুটা ডাবল বন্ধনের, অর্থাৎ কিছুটা ডাবল বন্ডের মতো আচরণ করে। অতএব এটি পুরোপুরি ঘূর্ণনের স্বাধীনতা দেয় না। এখানে একমাত্র ঘূর্ণনের অংশ আছে হচ্ছে এই অংশটি, অর্থাৎ এই যে সি আলফার সাথে যে সি এর জোড়, এই একক বন্ধনটি, এবং সি আলফার সাথে যে এই নাইট্রোজেন অণুটির যে অংশ, অর্থাৎ এই একক বন্ধনটি। এই বন্ধনগুলো এরা যদি ঘুরে ঘুরে গিয়ে থাকে এই অক্ষ বরাবর, সেক্ষেত্রে এটি যতখানি ঘুরে যায় সেটিকে আমরা হচ্ছে সাই দ্বারা চিহ্নিত করি, এবং
এইটি যতটুকু ঘুরতে পারে সেটিকে আমরা হচ্ছে ফাই দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ এই যে আলফা কার্বনের সাথে নাইট্রোজেনের মধ্যবর্তী যে কোণ তাকে আমরা ফাই দ্বারা চিহ্নিত করি, এবং আলফা কার্বনের সাথে সি এর মধ্যবর্তী যে কোণ, অর্থাৎ এই যে আরেকটি সি, অর্থাৎ পেপটাইড বন্ধনের সংশ্লিষ্ট যে সি, কার্বক্সিলিক মূলকজাত যে সি, সেই সি এর মধ্যবর্তী যে কোণ তাকে আমরা হচ্ছে সাই দ্বারা চিহ্নিত করি। এবং এই ফাই এবং সাইকে, অর্থাৎ এই যে আলফা কার্বনের সাথে নাইট্রোজেন প্রান্ত এবং কার্বন প্রান্তের যেই ত্রিমাত্রিক স্থানে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে আমরা রামাচন্দ্রন কোণ বলি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রামাচন্দ্রন কোণ কোণের সীমা অনুসারে আমরা আসলে বুঝতে পারি যে কোনো একটি 2 ডিগ্রি প্রোটিন কি আসলে আলফা হেলিক্স হবে নাকি বিটা শিট হবে। এটির জন্য আমরা আবার রামাচন্দ্রন নকশা বা রামাচন্দ্রন প্লট নামে একটি লেখচিত্রের ধারণা সম্পর্কে জানব। এই যে পলিপেপটাইড চেইনের যে আকারের স্থিতিশীলতা, সেটির জন্য হাইড্রোজেন বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম যে আলফা হেলিক্স কিংবা বিটা শিট উভয় ক্ষেত্রে এরা যে শিটের মতো যে আকৃতিটি ধরে থাকে কিংবা এই যে হেলিক্যাল যে কাঠামোটি ধরে থাকে, সেটির মূল যে ভিত্তি সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনের দ্বারাই একটি একক চেইন বা একক একটি পলিপেপটাইড চেইন পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একটি সুনির্দিষ্ট আকৃতি, অর্থাৎ একটি 2 ডিগ্রি ত্রিমাত্রিক গঠন ধরে রাখতে পারে। এখন রামাচন্দ্রন নকশা থেকে যেটি দেখা যায় যে সাই এবং ফাই উভয়ই যদি ধনাত্মক হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের গঠনটি হয় হচ্ছে বামহাতি আলফা হেলিক্স, এবং সাই ঋণাত্মক এবং দুঃখিত ফাই ঋণাত্মক এবং সাই ধনাত্মক হলে সেটি হয় হচ্ছে বাঁহাতি বিটা শিট, এবং ফাই এবং সাই উভয়ই যদি ঋণাত্মক হয় তখন আমাদের গঠনটি হয় হচ্ছে ডানহাতি আলফা হেলিক্স। এবং বাকি আরেকটি অংশ আছে যেখানে হচ্ছে ফাই এবং ফাই ধনাত্মক এবং সাই ঋণাত্মক, এই অংশে কোনো গঠন সম্ভব নয়। এখানে আমরা আবার একটু দেখে আসি যে ফাই এবং সাই বলতে আমরা কি বুঝি। এই যে নাইট্রোজেনের সাথে যে কোণটি উৎপন্ন করে বা ইন্টারমিনাসের সাথে আলফা কার্বনের যে কোণ তাকে আমরা বলছি ফাই, এবং আলফা কার্বনের সাথে সি অর্থাৎ সি প্রান্ত অর্থাৎ সি টার্মিনাসের যে কোণ তাকে আমরা বলছি হচ্ছে সাই। এখন এই যে এইটি হচ্ছে রামাচন্দ্রন নকশা বা রামাচন্দ্রন প্লট। এখানে তোমরা খেয়াল করবে যেখানে আসলে দুইটি অক্ষ আছে, এটি হচ্ছে একটি অক্ষ, এটি হচ্ছে ফাইয়ের জন্য, এবং এটি হচ্ছে আরেকটি অক্ষ, সেটি হচ্ছে সাইয়ের জন্য। এখানে খেয়াল রাখতে হবে যে এখানে মাঝখানে এখানে হচ্ছে সায়ের মান 0, এখানে সায়ের মান 180, এখানে সায়ের মান হচ্ছে -180। একইভাবে এই অক্ষ বরাবর এখানে হচ্ছে ফায়ের মান 0, এদিকে হচ্ছে ধনাত্মক 180 এবং এদিকে হচ্ছে ঋণাত্মক 180। তোমরা বুঝতে পারছো যে 180-র বেশ -180 থেকে +180 পর্যন্ত যখন আমরা গুনছি, আমরা কিন্তু আসলে পুরো একটি চক্করকেই এই রামাচন্দ্রন নকশায় বা এই গ্রাফে সংশ্লিষ্ট করেছি। অর্থাৎ এখানে আমরা এটি বিজ্ঞানীরা পরীক্ষাগারে পরীক্ষা করেও যেটি পেয়েছেন যে বিটা শিট তখনই গঠিত হয় যখন এটি এই রিজিয়নে থাকে, এই অঞ্চলে থাকে। অর্থাৎ এই অঞ্চলের অর্থ হচ্ছে এই যে ফায়ের মান হচ্ছে 0 থেকে -180-র ভেতরে, অর্থাৎ ফায়ের মান হচ্ছে ঋণাত্মক, এবং সায়ের মান হচ্ছে 0 থেকে 180-র মধ্যে, অর্থাৎ সায়ের মান হচ্ছে ধনাত্মক। আবার একইভাবে যখন হচ্ছে আমার সায়ের মান ধনাত্মক এবং ফায়ের মানও ধনাত্মক, এই অঞ্চলে যখন আমি আসি, এই অঞ্চলের জন্য যেটি পাওয়া সম্ভব সেটি হচ্ছে বাঁহাতি আলফা হেলিক্স। আর একইভাবে যখন আমাদের ফায়ের মানটি ঋণাত্মক এবং সায়ের মানটিও ঋণাত্মক, তখন যেটি সম্ভব সেটিকে আমরা বলি হচ্ছে ডানহাতি আলফা হেলিক্স। আর এই যে আরেকটি অংশ আছে যে ক্ষেত্রে হচ্ছে আমাদের সায়ের মানটি ঋণাত্মক এবং ফায়ের মানটি, এই যে ফাই হচ্ছে 0 থেকে 180 পর্যন্ত, এই সীমার মধ্যে যখন অবস্থান করে, এই অঞ্চলে আসলে কোনো 2 ডিগ্রি প্রোটিন গঠিত হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রামাচন্দ্রন নকশা অনুসারে আমরা হচ্ছে কোন অঞ্চলে অবস্থান করবে কোনো একটি প্রোটিন সেটি দ্বারা ফাই এবং সায়ের মান বসিয়ে বা ফাই এবং সায়ের মান থেকে আমরা আন্দাজ করতে পারি যে একটি 2 ডিগ্রি প্রোটিন সেটি কি, বা সেকেন্ডারি প্রোটিন সেটি কি বিটা শিট হবে নাকি আলফা হেলিক্স হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা হচ্ছে প্রোটিনের টারশিয়ারি গঠন সম্পর্কে জানবো, বা যেটিকে আমরা বলছি 3 ডিগ্রি প্রোটিন। এখন আলফা হেলিক্স এবং বিটা শিটের সমন্বয়ে প্রোটিনের যে ত্রিমাত্রিক কাঠামো গঠিত হয়
তাকে আমরা বলি হচ্ছে প্রোটিনের টারশিয়ারি গঠন। প্রোটিন অণু হচ্ছে এমনভাবে বাঁকি এবং মুচড়ে একটি আকৃতি ধারণ করে, যেটি পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যে আমাদের হচ্ছে স্থিতিশীলতার জন্য সবসময় যেটি প্রয়োজন, আমরা হচ্ছে সর্বাপেক্ষা প্রকৃতি সবসময় সর্বাপেক্ষা কম শক্তি অবস্থানে থাকতে চায়, ন্যূনতম শক্তি অবস্থানে থাকতে চায়। এখানে আমাদের চেহারাটি দেখে খুবই হয়তো এলোমেলো লাগতে পারে, কিন্তু যখন মেপে দেখা হয়, বিজ্ঞানীরা যখন মেপে দেখেন, তখন দেখা যায় যে এই অনিয়মিত অথবা এলোমেলো বা এই র্যান্ডম কাঠামোটি আসলে শক্তির দিক থেকে সবচেয়ে স্থিতিশীল গঠন, যে কারণে এর একটি স্থিতিশীল গঠন বা টারশিয়ারি গঠনের আকৃতি ধারণ করে। এবং এই যে অ্যামাইনো অ্যাসিডের যে সাইড চেইন গ্রুপগুলো রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন স্থিতিশীল বলের মিথস্ক্রিয়া ঘটে থাকে। আমরা পারমাণবিক পর্যায়ে কি কি বল কাজ করে সেটি প্রথম অধ্যায়ে জেনে এসেছি, প্রথম অধ্যায়ের অনলাইন ক্লাসে জেনে এসেছি। এখানে হয়তো বিভিন্ন ধরনের যে দুর্বল বল বা সবল বল, সেগুলো ক্রিয়াশীল থাকে এবং সেই বলের মাধ্যমে এটি সর্বাপেক্ষা কম শক্তি অবস্থানে, অর্থাৎ সর্বাপেক্ষা স্থিতিশীল একটি কাঠামো গঠন করে। অর্থাৎ এই যে এটির চেহারা হতে পারে এরকম। এখানে দেখতে পাচ্ছ যে এই যে নীল অংশগুলি, নীল তীর চিহ্ন যুক্ত যে অংশটি, এটি হচ্ছে একটি বিটা শীট। এবং এই যে এখানে যে লাল রঙের যে প্যাঁচানো অংশটি, এটি হচ্ছে একটি আলফা হেলিক্স, এখানে আরেকটি আলফা হেলিক্স। এভাবে আলফা এবং বিটা প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি ত্রিমাত্রিক যে কাঠামো, তাকে আমরা বলি হচ্ছে প্রোটিনের টারশিয়ারি গঠন। অর্থাৎ আমরা হচ্ছে আসলে একদম প্রাইমারি যে কাঠামো, সেটিও কিন্তু এর মধ্যে আছে। এই যে প্রাইমারি কাঠামোটি দিয়ে, অর্থাৎ 1 ডিগ্রি প্রোটিন দ্বারা হচ্ছে 2 ডিগ্রি প্রোটিন গঠিত, এবং 2 ডিগ্রি প্রোটিনের সমন্বয়ে আবার যে ত্রিমাত্রিক কাঠামোটি গঠিত হয়, সেটি হচ্ছে প্রোটিনের টারশিয়ারি গঠন বা 3 ডিগ্রি প্রোটিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা হচ্ছে প্রোটিনের কোয়াটার্নারি গঠন বা 4 ডিগ্রি প্রোটিন সম্পর্কে জানবো। এতক্ষণ তোমরা প্রথম 3টি প্রোটিনের গঠন, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি প্রোটিন সম্পর্কে, বা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি প্রোটিনের গঠনটি যদি ধাপে ধাপে কিভাবে বিবর্তিত হয়েছে সেটি যদি মনোযোগ দিয়ে খেয়াল করে থাকো, তাহলে অনেকেই হয়তো আন্দাজ করতে পারছো যে কোয়াটার্নারি গঠন আসলে টারশিয়ারি প্রোটিনের একটি সংগ্রহ হবে। একদম ঠিক তাই। যখন কোয়াটার্নারি গঠনের ক্ষেত্রে হচ্ছে প্রোটিন বা প্রোটিনের কমপ্লেক্স 2 বা ততোধিক পলিপেপটাইড চেইন, অর্থাৎ পলি সাব ইউনিট ইত্যাদি দ্বারা যখন একটি স্থিতিশীল অবস্থা বজায় রেখে সজ্জিত হয়, এবং যেখানে হচ্ছে নন পোলার মিথস্ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে, তখন তাকে আমরা বলি হচ্ছে প্রোটিনের কোয়াটার্নারি গঠন বা 4 ডিগ্রি প্রোটিন। এর মধ্যে মানে পরিচিত যেই প্রোটিনগুলো আছে বা খুব নিয়মিত যেগুলো দেখা যায়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন, যেটি সম্পর্কে আমরা পরবর্তী অনলাইন ক্লাসে আরো বিস্তারিত জানবো। সাইটোক্রোম অক্সিডেজ নামে একটি প্রোটিন রয়েছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেটেজ বা এটিপি এসএস, এবং কোলাজেন, ভাইরাস ইত্যাদি প্রতিটি প্রোটিন হচ্ছে আসলে একটি কোয়াটার্নারি বা 4 ডিগ্রি প্রোটিন। তাহলে এখানে যদি আমরা একটি ছবির মাধ্যমে দেখি, তোমরা এই চিত্রটি হয়তো চিনতে পারছো। ঠিক এর আগের অংশেই আমরা দেখে এসেছি। এটি হচ্ছে আমাদের আসলে একটি টারশিয়ারি প্রোটিন, অর্থাৎ 3 ডিগ্রি প্রোটিন। এখানে এই যে এখানে একটি 3 ডিগ্রি প্রোটিন আছে, এখানে একটি 3 ডিগ্রি প্রোটিন আছে, এখানে একটি 3 ডিগ্রি প্রোটিন আছে। এদেরকে আসলে এখানে 1 2 3 দ্বারা আলাদা করে চিহ্নিত করা হয়েছে, এবং এই প্রান্তদ্বয়ের মাধ্যমে কোনো একটি নন পোলার মিথস্ক্রিয়ার মাধ্যমে এই যে এই পুরো সেটটি আবার একটি একক কোয়াটার্নারি গঠনের প্রোটিন বা 4 ডিগ্রি প্রোটিন গঠন করে। অর্থাৎ আমরা যদি ধাপে ধাপে আসি, আমাদের আসলে প্রথমে একটি বিশাল একটি পলিপেপটাইড শিকল ছিল বা পলিপেপটাইড চেইন ছিল, যেখানে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডের মনোমার পরস্পর একটির পর একটি শিকলের মতো পেপটাইড বন্ধন দ্বারা গঠিত হয়েছিল, তাদের মধ্যবর্তী আর কোনো বন্ধন ছিল না। সেটি আবার যখন বিভিন্নভাবে পেঁচিয়ে বা পাশাপাশি অবস্থান করে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে একটি ত্রিমাত্রিক কাঠামো গঠন করেছিল, কোনোটি আলফা হেলিক্স ছিল, কোনোটি বিটা শিট ছিল, তাকে আমরা বলেছিলাম হচ্ছে সেকেন্ডারি গঠন বা 2 ডিগ্রি প্রোটিন। একাধিক 2 ডিগ্রি প্রোটিন যখন পরস্পর সংযুক্ত হয়ে একটি স্থিতিশীল ত্রিমাত্রিক কাঠামো গঠন করেছিল, তখন আমরা তাকে বলেছিলাম হচ্ছে টারশিয়ারি প্রোটিন বা 3 ডিগ্রি প্রোটিন। এখানে যেমন এই যে এই অংশটি হচ্ছে একটি 3 ডিগ্রি প্রোটিন। আবার একাধিক 3 ডিগ্রি প্রোটিন বা একাধিক টারশিয়ারি প্রোটিন যখন নন পোলার মিথস্ক্রিয়ার মাধ্যমে পরস্পর সংযুক্ত একটি স্থিতিশীল অবস্থা গঠন করে, এটি দেখতে যতই এলোমেলো মনে হোক না কেন, এটি আসলে একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই গঠনটিকে আমরা বলি হচ্ছে প্রোটিনের কোয়াটার্নারি গঠন বা 4 ডিগ্রি প্রোটিন।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই প্রোটিনের যে পর্যায়ক্রমিক প্রকারভেদটি এক নজরে দেখতে চাই, এখানে এই ছবিতে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে প্রাইমারি গঠন, যেখানে অনেকগুলো যে A1 A2 A3 দ্বারা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বোঝানো হয়েছে, এবং এদের মধ্যবর্তী যে সংযোগটি, এই সংযোগগুলোকে আমরা বলেছি পেপটাইড বন্ধন, যেটি একটি কার্বন এবং নাইট্রোজেনের মাধ্যমে গঠিত। কিভাবে গঠিত সেটি আমরা অনলাইন ক্লাসের প্রথম অংশে দেখেছি। এবং এভাবে যখন একটি বৃহৎ শিকল গঠিত হয় 50 বা তারও বেশি সংখ্যক প্রোটিন দ্বারা, তারও বেশি সংখ্যক অ্যামাইনো অ্যাসিড দ্বারা, এই শিকলটিকে আমরা বলি হচ্ছে প্রাইমারি প্রোটিন বা 1 ডিগ্রি প্রোটিন। এখন এই যে প্রাইমারি যে শিকলটি, অর্থাৎ এই প্রাইমারি যে পলিপেপটাইড চেইন, এটি দুইভাবে সংযুক্ত হতে পারে হাইড্রোজেন বন্ধন দ্বারা। এটি হচ্ছে এরকম একটি হেলিক্যাল কাঠামো, অর্থাৎ একটি ঘোরানো সিঁড়ির মতো আকৃতি গঠন করতে পারে, অথবা এরা হচ্ছে যে পাশাপাশি সংযুক্ত হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরা হচ্ছে একটি শীটের মতো আকৃতিও ধারণ করতে পারে, অর্থাৎ একটি দ্বিমাত্রিক গঠন, ভাঁজ ভাঁজ কাগজের মতো। এই যে এই গঠনটিকে, অর্থাৎ এই যে এই ঘোরানো সিঁড়ির মতো সর্পিল যে কাঠামো, তাকে আমরা বলি হচ্ছে আলফা হেলিক্স। আর এই যে শীটের মতো যে অংশটি, তাকে বলা হচ্ছে বিটা শীট। এই যে এখানে দেখতে পারবে, যেখানে এই কাঠামোটি যাতে ধরে রাখতে পারে সে কারণে এই এখানে কিন্তু প্রাইমারি কাঠামোর ক্ষেত্রে শুধুমাত্র পেপটাইড বন্ধন ছাড়া আর কোনো বন্ধন ক্রিয়াশীল নেই। কিন্তু আমরা যখন সেকেন্ডারি গঠনে চলে আসি, তখন কিন্তু প্রাইমারি বন্ধনটি আমাদের মূল শেকলের কাজ করে, মূল ব্যাকবোনের কাজ করে, মূল মেরুদণ্ডের কাজ করে। তার পাশাপাশি এই বিশেষ ত্রিমাত্রিক গঠনটি ধরে রাখার জন্য আবার এদের মধ্যবর্তী কিছু হাইড্রোজেন বন্ধন কাজ করে। যে এখানে কিছু হাইড্রোজেন বন্ধন রয়েছে, এখানেও একইভাবে কিছু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এই আকৃতিটি স্থিতিশীল রাখে। আবার সেকেন্ডারি গঠনের একাধিক প্রোটিন যখন সংযুক্ত হয়ে একটি ত্রিমাত্রিক গঠন স্থিতিশীলভাবে গঠন করে, তখন আমরা তাকে বলি হচ্ছে টারশিয়ারি গঠন বা 3 ডিগ্রি প্রোটিন। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এটি হচ্ছে, এই অংশটি হচ্ছে আলফা হেলিক্স এবং বিটা শিটের সমন্বয়ে গঠিত। এই যে লাল অংশটি হচ্ছে বিটা শিট, এবং এই যে এর মাঝে যে সাপের মতো অংশটি, সেটি হচ্ছে একটি আলফা হেলিক্স। আবার এরকম টারশিয়ারি গঠনযুক্ত প্রোটিন, অর্থাৎ 3 ডিগ্রি প্রোটিন যখন একাধিক একটি নন পোলার মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি বৃহৎ আকৃতি গঠন করে, অর্থাৎ আরো জটিলতর দেখতে হলেও স্থিতিশীল কাঠামো গঠন করে, তখন তাকে বলি হচ্ছে আমরা কোয়াটার্নারি গঠন। এখানে যেই কোয়াটার্নারি গঠন যেটি দেখানো হয়েছে, এটি আসলে যেটি আমরা সবাই চিনি বা এবং সবাই বহন করে চলি, যেটির কারণে আমাদের হচ্ছে অক্সিজেনের সংবহন হয়ে থাকে, অর্থাৎ এটি হচ্ছে আসলে একটি হিমোগ্লোবিন অণুর ব্লক চিত্র। এখানে এই যে এই অংশগুলো হচ্ছে প্রতিটি একটি হিমো একক, এবং এর মাধ্যমেই এই প্রতিটি অংশ আবার এরা অক্সিজেনকে ধারণ করতে পারে এবং অক্সিজেনকে এক স্থান থেকে এক স্থানে রক্তের মাধ্যমে প্রবাহিত করতে পারে বা বয়ে নিয়ে যেতে পারে। হিমোগ্লোবিন কিভাবে কাজ করে এবং এনজাইম কিভাবে কাজ করে, সেটি আমরা পরবর্তী যে অনলাইন লেকচার সেখানে আরো বিস্তারিত জানবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এক নজরে প্রোটিনের যে প্রকারভেদ সেটি বুঝলাম, যে কিভাবে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি এবং টারশিয়ারি থেকে কোয়াটার্নারি প্রোটিন পর্যায়ক্রমে গঠিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই অনলাইন ক্লাসের আলোচনাটি এই পর্যন্তই। আজকের ক্লাসে কি কি পড়ে আসলাম সেটি আমরা আবার একটু মনে করে নিই। আমরা আজকে প্রথমেই জানলাম যে প্রোটিনের প্রাথমিক ধারণা জানলাম, এবং প্রোটিন কিভাবে গঠিত হয় এটি শিখলাম। এরপরে আমরা হচ্ছে পেপটাইড বন্ধন, যেটি হচ্ছে যে কোনো প্রোটিনের একেবারে মূল বন্ধন, সেটির রাসায়নিক গঠন সম্পর্কে জানলাম। আমরা হচ্ছে প্রোটিনের বিভিন্ন যে গাঠনিক প্রকারভেদ, তার মধ্যে আছে হচ্ছে প্রোটিনের প্রাইমারি বন্ধন, অর্থাৎ যেটি হচ্ছে শুধুমাত্র পেপটাইড বন্ধনের একটি লম্বা শেকল, সেটি সম্পর্কে জানলাম। এই প্রোটিনের সেকেন্ডারি গঠন বা 2 ডিগ্রি প্রোটিন, যেটি হচ্ছে একটি প্রাইমারি প্রোটিন গঠনের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আলফা হেলিক্স বা বিটা শিট আকৃতি ধারণ করে, সেটি জানলাম। এরপরে আমরা প্রোটিনের টারশিয়ারি গঠন বা 3 ডিগ্রি প্রোটিন সম্পর্কে জানলাম, যেটি হচ্ছে একাধিক সেকেন্ডারি প্রোটিন, অর্থাৎ একাধিক আলফা হেলিক্স এবং বিটা শিট পরস্পর মিলিত হয়ে যে ত্রিমাত্রিক স্থিতিশীল কাঠামোটি গঠন করে, তাকে আমরা বলেছি প্রোটিনের টারশিয়ারি গঠন বা 3 ডিগ্রি প্রোটিন। এবং সবশেষে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে প্রোটিনের কোয়াটার্নারি গঠন বা 4 ডিগ্রি প্রোটিন, যেটি হচ্ছে একাধিক টারশিয়ারি মনোমার যখন পরস্পর সংযুক্ত হয়ে নন পোলার মিথস্ক্রিয়ার মাধ্যমে একত্রিত হয়ে একটি স্থিতিশীল ত্রিমাত্রিক কাঠামো গঠন করে, যেমন হিমোগ্লোবিন, সেটি হচ্ছে কোয়াটার্নারি প্রোটিন বা 4 ডিগ্রি প্রোটিন। এবং একই সঙ্গে আমরা জেনেছি যে রামাচন্দ্রন কোণ, অর্থাৎ আমাদের যে আলফা কার্বনের সাথে যেই
সি টার্মিনাস এবং আলফা কার্বনের সাথে এন টার্মিনাসের মধ্যবর্তী যে কোণ তাকে আমরা বলছি হচ্ছে রামাচন্দ্রন কোণ। এটি হচ্ছে পেপটাইড বন্ধনের দুপাশের কোণ এবং এই কোণ অনুসারে আমরা একটি বিশেষ গ্রাফের কথা দেখেছি যেটি হচ্ছে রামাচন্দ্রন নকশা। এই যে এখানে তোমরা ছবিতে যেটি দেখতে পাচ্ছ এটি আসলে প্রকৃত রামাচন্দ্রন প্লট। এখানে দেখো এই যে এই অক্ষে হচ্ছে ফায়ের মাত্রা নির্দিষ্ট করা হচ্ছে -180 থেকে, এখানে হচ্ছে 0 এবং এখানে 0 থেকে 180 এবং এই বরাবর দেখানো হচ্ছে সায়ের মান, এখানে হচ্ছে 0, এদিকে হচ্ছে ধনাত্মক 180 এবং এদিকে ঋণাত্মক 180। অর্থাৎ আমরা এর আগে যেমনটি বলেছিলাম এখানে হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন প্রোটিনের যে সাই এবং ফায়ের মানটি এই গ্রাফে প্লট করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই অংশে হচ্ছে এর ঘনত্ব বেশি এবং এই অংশে এর ঘনত্ব হচ্ছে বেশি। এই অংশে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আসলে আলফা হেলিক্স এবং এই অংশে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বিটা শিট এবং এই অংশেও অল্প একটু অংশ রয়েছে যেখানে আছে আরেক ধরনের আলফা হেলিক্স পাওয়া যায়। আর এই অংশটি আমরা দেখতে পাবো যে এই অংশটি প্রায় পুরোটাই খালি, অর্থাৎ এই অংশে আসলে কোনো স্থিতিশীল প্রোটিন খুব নিয়মিতভাবে গঠিত হওয়া সম্ভব নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে প্রোটিন সম্পর্কে জানলাম, প্রোটিনের গঠন জানলাম, প্রোটিনের প্রকারভেদ জানলাম এবং রামাচন্দ্রন কোণ এবং রামাচন্দ্রন প্লট সম্পর্কে জানলাম। তাহলে আমাদের আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এনজাইম অর্থাৎ উৎসেচক কিভাবে কাজ করে সে সম্পর্কে জানবো। ততক্ষণ সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং যেহেতু আমাদের করোনা ভাইরাসটি এখনো রাস্তাঘাটে, বাতাসে কিংবা বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে এবং পড়ছে এবং এর আগের অনলাইন ক্লাসে তোমরা যেহেতু ভাইরাস থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সে সম্পর্কে কিছুটা প্রাথমিক ধারণা পেয়েছো, তোমরা অবশ্যই করোনা ভাইরাস থেকে সাবধানে থাকবে এবং সেজন্য আমাদের একটাই উপায়, সেটি হচ্ছে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা। তোমরা অবশ্যই নিজেরাও স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের পরিবারের সদস্য যারা আছেন তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলে সবাইকে নিয়ে মিলেমিশে নিরাপদে থাকবে।